লাস্ট ভিডিওতে আমরা কভার করছি যে কিভাবে রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আর এনভায়রনমেন্ট সেটআপ করার পরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কিভাবে আমরা রিঅ্যাক্ট নেটিভের অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করতে পারি। তো এইটা ছিল আমাদের লাস্ট ভিডিওর টপিক। এখন আমরা যে জিনিসটা দেখব, মানে এখন থেকে আমরা রিঅ্যাক্ট নেটিভে বিভিন্ন কোডিং রিলেটেড জিনিসগুলো দেখা শুরু করব। তো আমাদের মনে আছে যে আমরা যখন লাস্টে রিঅ্যাক্ট নেটিভের একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেটার নাম ছিল সম্ভবত ফার্স্ট অ্যাপ। তো এটা হলো আমার ফার্স্ট অ্যাপের প্রজেক্টটা, দেখতে এরকম। তো ওই ফার্স্ট অ্যাপ প্রজেক্টটা যখন আমরা ক্রিয়েট করছিলাম তখন আমার এই ফোল্ডারগুলো তৈরি হয়েছিল। তো আজকে এই ফোল্ডারগুলোর বেসিক আমরা দেখবো একটু, তারপরে আস্তে আস্তে ডিপে যাব। একটা রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমার বাই ডিফল্ট এই ফোল্ডারগুলো ক্রিয়েট হয় বা এই ফাইলগুলো ক্রিয়েট হয়। এই প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। তো এইগুলাই আর কি আমরা বোঝার চেষ্টা করব। এর মধ্যে প্রথমে আসি হলো আমার অ্যাসেটস। এই অ্যাসেটস ফাইলের কাজ হলো আমার অ্যাপের মধ্যে যত টাইপের ফাইল দরকার হবে, ফর এক্সাম্পল জেপিজি, পিএনজি বা যে কোনো টাইপ অডিও ফাইল অথবা কোনো ডকুমেন্ট। তো এই টাইপের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো যদি আমি অ্যাপে ডিসপ্লে করতে চাই বা অন্য কোনো পারপাসে আমার লাগে, তো সেইগুলো আমাদের কনভেনশন হলো সেইগুলো এই অ্যাসেট ফোল্ডারে রেখে দেবো। তারপর এখান থেকে আমরা মানে দরকার অনুসারে আমরা অ্যাপে ইনক্লুড করতে পারবো আর কি। সো আমার এই টাইপের ফাইলগুলা আমরা অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখবো। অ্যাসেট ফোল্ডারের মেইন কাজ হলো এই ধরনের ফাইলগুলা হোল্ড করা, বা আমার অ্যাপের যদি কোনো আইকন থাকে তো এইগুলোও আসলে আমার এই অ্যাসেট ফাইলটা হোল্ড করবে। এরপরে আসি আমার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাইলটা, সেটা হচ্ছে app.js। এই app.js ফাইলের কাজ হলো আমার পুরা অ্যাপের কন্টেন্ট গুলো হোল্ড করা। পুরা অ্যাপের কন্টেন্ট গুলো হোল্ড করবে হলো আমার app.js ফাইল। তো এটা কিভাবে হোল্ড করবে এটা একটু পরে বলতেছি, মানে জাস্ট বেসিক ডেফিনেশনটা দিলাম। এরপরে এই প্যাকেজ দুইটা, এটা আমার অ্যাপের যে ডিপেন্ডেন্সি গুলো আছে এই ডিপেন্ডেন্সি গুলা মানে কি কি ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সি গুলার লিস্ট রাখে আর কি। আর এই babel.config.js এই ফাইলটা আমার JSX কোডকে রিঅ্যাক্ট নেটিভ কোডে কনভার্ট করে। এখন ব্যাপার হচ্ছে যে আমার JSX জিনিসটা কি? JSX বলতে বোঝায় জাভাস্ক্রিপ্ট XML। তো এটা দেখতে অনেকটা HTML এর মতো। সো এই JSX আসলে আমার জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML টাইপের কম্পোনেন্ট তৈরি করার অ্যাবিলিটি দেয়। তো HTML টাইপের কম্পোনেন্ট বলতে কি, যে এই যে দেখো এখানে আমি একটা JSX কোডের এক্সাম্পল দিচ্ছি। এই যে এই কোডটা হলো আমার JSX, আর এই পাশের এই কোডটা হলো এটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট নেটিভ কোড। আমরা এখন জাস্ট এক্সাম্পল দেখতেছি, মানে রাফ স্কেচ একটা পুরো প্রজেক্টের ওভারভিউ বা বার্ডস আই ভিউ আর কি। তো এই পাশের কোডটা হলো আমার JSX। তো এখানে দেখো আমি এই এই জায়গাটাতে আমি একটা বাটন ক্রিয়েট করছি, তারপরে এই জায়গাটাতে আমি একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করছি। এই টেক্সট ফিল্ডটাকে তোমরা হলো এইচটিএমএল এর প্যারাগ্রাফের মতো কল্পনা করতে পারো। তারপর যে এখানে একটা ভিউ ক্রিয়েট করছে, এই ভিউটা হলো তোমার এইচটিএমএল এর ডিভ এর মতো একটা জিনিস, তাই না? তো এই সিনট্যাক্স গুলো হচ্ছে আমার জেএসএক্স এর সিনট্যাক্স বা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল এর সিনট্যাক্স। কিন্তু এই জিনিসটাকেই যদি আমি কোর রিঅ্যাক্ট নেটিভে লিখতাম, তাহলে আমার জিনিসটা দেখতে এই যে এরকম একটু বিদঘুটে টাইপ হইতো। রিঅ্যাক্ট নেটিভের রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এইভাবে রিঅ্যাক্ট নেটিভের ফাংশন বা অবজেক্ট গুলো আমাদের ইউজ করা লাগতো। আমাদের লেখার সুবিধার্থে আমাদের কোডগুলো আরেকটু যাতে মানে দেখতে সুন্দর হয় বা ডেভেলপারের জন্য লিখতে একটু ইজি হয়, তো এই জন্য আমরা এই জেএসএক্স এর সিম্বল গুলো ইউজ করি। আমরা চাইলে জেএসএক্স এর পরিবর্তে রিঅ্যাক্ট এলিমেন্ট গুলো ইউজ করতে পারি, রিঅ্যাক্ট নেটিভের কোর এলিমেন্ট গুলা। কিন্তু মানে জেএসএক্স লেখার সুবিধা, এই জন্য আমরা জেএসএক্স ইউজ করি। তারপর এই ব্যাবেল যে জিনিসটা আছে, ব্যাবেল এপিআইটা, এইটা আমার এই জেএসএক্স কে রিঅ্যাক্ট নেটিভের কোর এলিমেন্টে কনভার্ট করে। তো এটা আমার ব্যাক এন্ড হয়, এটা আমার আর কি মানে দেখা লাগে না আর কি, মানে এইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা জেএসএক্স এ লিখবো এবং এই ব্যাবেলটা অটোমেটিক্যালি এটাকে কোর রিঅ্যাক্ট নেটিভের এলিমেন্টে কনভার্ট করে দিবে। আর এই বাকি যে ফোল্ডার গুলো আছে, এই যে নোড মডিউলস এইগুলো তো থাকে। দেখো আমরা তো
নেটিভ অ্যাপ ডেভেলপ করতেছে। এই নেটিভ অ্যাপ ডেভেলপ করতেছে মানে কি অ্যান্ড্রয়েড অথবা আইওএস প্ল্যাটফর্মের জন্য ডেভেলপ করতেছি। তো আমি যে এখানে এই ভিউ লিখছি, তো এই ভিউ গুলার জন্য এই ভিউ গুলাকে, এটা যদি আমার আইওএস হইতো তাহলে এই ভিউ গুলো আসলে ইউআই ভিউ এর ইকুইভ্যালেন্ট, বা অ্যান্ড্রয়েড হলে এটা হলো অ্যান্ড্রয়েড ভিউ এর ইকুইভ্যালেন্ট। তো এই জিনিসগুলো তো আমার মানে কোনো না কোনো জায়গায় মানে কনভার্ট হইতে হবে। তো এই কনভার্ট করার জন্য যে মডিউলগুলো লেখা এগুলো হলো নোড মডিউলস থাকে আর কি। আচ্ছা, তো এই গেল আমার এই প্রজেক্ট স্ট্রাকচারের, আমার রিঅ্যাক্ট নেটিভ যে প্রজেক্ট স্ট্রাকচার আছে, তো এইটা হলো একটা ওভারভিউ। তো এবার আসি আমার, আমরা যে প্রথম যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, তো ওই প্রজেক্টটা যখন আমরা আমাদের ফোনে রান করছি তখন আর কি এই টাইপের একটা আউটপুট পাইছি এরকম। এটা হলো আমার ফোনের স্ক্রিন, এই জিনিসটা হচ্ছে আমার ফোনের স্ক্রিন। তো আর এই এই লেখাটা ছিল আমার আউটপুট। তো এটা হলো আমার অ্যাপ ডট জেএস এর মধ্যে একটা টেক্সট এলিমেন্টের মধ্যে ছিল আর কি। দেখো এই জেএসএক্স এর সিনট্যাক্স গুলো আমার হুবহু এইচটিএমএল এর মতোই। তো এই টেক্সট এলিমেন্টের মধ্যে আমার এই মানে এই লেখাটুকু ছিল, সো আমার অ্যাপের মধ্যে এটা শো করছে আর কি। তো যাই হোক, এটা হলো আমাদের একদম ইনিশিয়াল যে প্রজেক্ট বিল্ড হয় সেটার আউটপুটটা এটা ছিল। এখন আমরা মানে একটা রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ কিভাবে কাজ করে বা মানে এর প্রজেক্ট স্ট্রাকচারটা আরো ইন ডেপথ দেখবো। সেটা কি রকম, ধরো এখানে যা আমার যা যা কোড, মানে ধরো আমার অ্যাপের মধ্যে যা স্ক্রিন কম্পোনেন্ট রিলেটেড কোড, এখানে কম্পোনেন্ট বলতে মনে করো আমরা এগুলাকে বোঝাচ্ছি বাটন, টেক্সট বা মানে অন্য যে কোনো কম্পোনেন্ট, তো বা হোল স্ক্রিন, এগুলো সবই কম্পোনেন্ট আর কি। তো এই কম্পোনেন্ট রিলেটেড কোড, তারপর ন্যাভিগেশন, এই সব কিছুই হলো আমার অ্যাপ ডট জেএস ফোল্ডারের মধ্যে আছে। ঠিক আছে, তো এই সব কিছুই হলো আমার অ্যাপ ডট জেএস ফোল্ডারের মধ্যে আছে। তো এই জিনিসটা আসলে মানে একটা ব্যাড প্র্যাকটিস। আমরা যেটা করব যে আমরা পুরো রিঅ্যাক্ট নেটিভ অ্যাপটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করব। সেই সেগমেন্টগুলো কিরকম, এইটা মনে করো আমার পুরো একটা অ্যাপ। তো এই অ্যাপটাকে আমরা একটা নেভিগেশন কন্টেইনার হিসাবে চিন্তা করব। আচ্ছা, তো এই অ্যাপটাকে আমরা একটা নেভিগেশন কন্টেইনার হিসাবে চিন্তা করব। আচ্ছা ঠিক আছে, ফর দ্য টাইম বিং আমরা অ্যাপ ডট জেএস এর এই জিনিসটা একটু পরে দেখতেছি। এই অ্যাপ ডট জেএস এর জিনিসটা আমরা একটু পরে আসতেছি। এর আগে আসলে আরেকটা জিনিসের আইডিয়া ক্লিয়ার হওয়া উচিত। এই অ্যাপ ডট জেএস ফাইলে কি আছে বা এটাকে আমরা মানে পুরো অ্যাপের যে ওভারভিউটা, এটা শেখার আগে আরেকটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে রিঅ্যাক্ট কম্পোনেন্ট। তো আমি কি বললাম একটু আগেই, যেটা বললাম যে আমার ধরো আমার বাটন, টেক্সট বা ফুল একটা স্ক্রিন, সো বেসিক্যালি আমার যে কোনো ডিজাইন এলিমেন্টকেই আমি একটা রিঅ্যাক্ট কম্পোনেন্ট হিসাবে চিন্তা করতে পারি। তো এই থ্রু আউট দ্য অ্যাপ আমরা আসলে অনেকগুলো রিঅ্যাক্ট কম্পোনেন্ট তৈরি করব। তো এই রিঅ্যাক্ট কম্পোনেন্ট গুলো বেসিক্যালি রিউজেবল। আমি একটা বাটন তৈরি করলাম, এটা আমি অনেকগুলো স্ক্রিনের মধ্যে ইউজ করতে পারি। বা একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করলাম, এই টেক্সট ফিল্ডটা অনেকগুলো স্ক্রিনে ইউজ করতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে, বা এই যে একটা স্ক্রিন, এই স্ক্রিনটাও একটা নিজে একটা কম্পোনেন্ট। কারণ আমার অনেকগুলো টাইপের স্ক্রিন থাকতে পারে, হোম স্ক্রিন থাকতে পারে, তার মনে করো প্রোফাইল স্ক্রিন থাকতে পারে। তো এরকম অনেকগুলো আর কি স্ক্রিন থাকতে পারে। তো এই যে এই প্রত্যেকটা কম্পোনেন্টই আসলে রিউজেবল কম্পোনেন্ট। মানে আমরা এমন ভাবে কোড লিখবো যাতে এই কম্পোনেন্ট গুলো রিউজ করতে পারি আমরা, তাই না? তো একটা বেসিক কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাকে একটা সার্টেন স্টেপস ফলো করতে হবে। সেই স্টেপস ফলো করবো কিভাবে, আমাকে প্রথমে সেই কম্পোনেন্টটা তৈরি করার জন্য যে যে লাইব্রেরি লাগবে সেই লাইব্রেরি গুলো অ্যাড করবো। তো যেমন ধরো আমি রিঅ্যাক্টের কম্পোনেন্ট ইউজ করতেছি, মানে কম্পোনেন্ট তৈরি করতেছি, তাহলে আমার অবশ্যই রিঅ্যাক্ট লাইব্রেরি লাগবে। তারপরে আমি ধরো একটা স্ক্রিন তৈরি করতেছি, এই স্ক্রিনটা হলো আমার একটা কম্পোনেন্ট, তো এখানে আমার একটা টেক্সট ফিল্ড আছে। তারপর এখানে ধরো একটা টেক্সট ফিল্ড আছে। তাহলে এই যে টেক্সট লাইব্রেরিটা, মানে টেক্সট এলিমেন্টটা, এটা তো আমাকে কোনো একটা লাইব্রেরি থেকে ইম্পোর্ট করা লাগবে, তাই না?
তাহলে এই যে রিয়াক্ট লাইব্রেরি মানে রিয়াক্ট এলিমেন্ট, রিয়াক্টের যে এলিমেন্টগুলো, তারপরে এই যে টেক্সট ভিউয়ের এলিমেন্টগুলো, তো এইগুলো তো আমাকে এই লাইব্রেরিগুলো তো আমাকে ইম্পোর্ট করা লাগবে। এইগুলো আমরা প্রথমে ইম্পোর্ট করে নেব। আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করতে গেলে, রিয়াক্টে একটা কম্পোনেন্ট তৈরি করতে গেলে আমাকে সার্টেন স্টেপস ফলো করতে হয়। তো আমি প্রথমে কি করব, আমি লাইব্রেরি ইম্পোর্ট করব। আমার এই কম্পোনেন্টটা বা এই স্ক্রিনটা বা এই ভিজুয়াল এলিমেন্টটা বিল্ড করতে আমার যা যা লাইব্রেরি লাগবে সেই লাইব্রেরিগুলো প্রথমে ইম্পোর্ট করব। আমরা একটু পরে কোড দেখব। তো তার আগে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি। এরপরে আমি মেইন কম্পোনেন্টটা তৈরি করব। ধরো একটা স্ক্রিনের মধ্যে এটা হলো আমার স্ক্রিন, এখানে আমার একটা টেক্সট যাবে, এখানে আর একটা টেক্সট যাবে। তো এই মেইন কম্পোনেন্টটা তৈরি করব। এই কম্পোনেন্টটা তৈরি করব কিসে? এই কম্পোনেন্টটা তৈরি করব জেএসএক্স এ। এই বেসিক্যালি এই কম্পোনেন্টটা, আমার এই কম্পোনেন্টটা বেসিক্যালি একটা ফাংশন। এই কম্পোনেন্টটা বেসিক্যালি একটা ফাংশন যেটা আমার একটা জেএসএক্স রিটার্ন করবে, জাভাস্ক্রিপ্ট এক্সএমএল এলিমেন্ট রিটার্ন করবে। ঠিক আছে? তো আমি ফার্স্টে লাইব্রেরি ইম্পোর্ট করব, তারপরে এই কম্পোনেন্ট তৈরি করার জন্য একটা ফাংশন লিখব। এই ফাংশনের কাজ হলো একটা জেএসএক্স এলিমেন্ট রিটার্ন করা। আচ্ছা, তারপরে আমি এই আমার যে কম্পোনেন্ট গুলো আছে এগুলোর স্টাইলিং ঠিক করব। স্টাইলিং গুলো, মনে করো টেক্সটের ক্ষেত্রে আমার ফন্ট সাইজ কি হবে, কালার ঠিক হবে, এরকম স্টাইলিং গুলা ফিক্স করব। তারপরে আমি আমার এই কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করব। তো কম্পোনেন্ট এক্সপোর্ট করা মানে হলো যে আমি যখন আমার একটা ফাইল থেকে একটা কম্পোনেন্ট এক্সপোর্ট করি, তার মানে আমি অন্য যে কোনো ফাইল থেকে এই কম্পোনেন্টটা রিইউজ করতে পারবো। সো এই কম্পোনেন্ট এক্সপোর্ট করা মানে হলো আমি যখন একটা ফাইল থেকে এই কম্পোনেন্টটা এক্সপোর্ট করব, অন্য যে কোনো ফাইল থেকে আমি এই কম্পোনেন্টটা রিইউজ করতে পারবো। তাহলে আমার একটা রিয়াক্ট কম্পোনেন্ট তৈরির 4টা স্টেপ। প্রথমে কি কি? প্রথমে আমি কম্পোনেন্টটা তৈরি করার জন্য যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা ইম্পোর্ট করব। আর তারপরে হলো আমি কম্পোনেন্টটা তৈরি করব। এই কম্পোনেন্টটা বেসিক্যালি একটা ফাংশন যেটা জেএসএক্স রিটার্ন করবে। আর এরপরে আমি আমার কম্পোনেন্টটা স্টাইল করার জন্য, স্টাইলিং করার জন্য যে যে মানে জিনিস দরকার হয়, যে অবজেক্ট দরকার হয় সেগুলো ক্রিয়েট করবো। লাইক টেক্সট সাইজ কি হবে, তারপর হলো ফন্ট সাইজ তারপর ফন্ট কালার কি হবে, এইগুলো ফিক্স করব। তারপরে আমি কম্পোনেন্টটা ওই ফাইল থেকে এক্সপোর্ট করে দেবো, যাতে অন্য সবগুলা ফাইল থেকে আমি এই কম্পোনেন্টটা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তো এই এই জিনিসটা ধরো, এই কম্পোনেন্ট আমার একটা বাটন হতে পারে, খালি একটা বাটন হতে পারে, একটা টেক্সট হতে পারে, বা একটা হোল স্ক্রিন হতে পারে, যেমন ধরো হোম স্ক্রিন বা প্রোফাইল স্ক্রিন। আচ্ছা, তো এবার আমরা আবার ফিরে যাই আমার এই আচ্ছা আসতেছি। তো এর আগে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রিয়াক্টের নেভিগেশন। তো এই রিয়াক্ট নেভিগেশনে আমার 4 টাইপের নেভিগেশন আছে। এটা শুধুমাত্র রিয়াক্ট না, আমার যে কোনো অ্যাপের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এই 4 টাইপের নেভিগেশন ইউজ করি। তো যে কোনো অ্যাপ বানানোর ক্ষেত্রে নেভিগেশন জিনিসটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। আমার অনেকগুলো অ্যাপ স্ক্রিন থাকবে, একটা হোম স্ক্রিন, একটা প্রোফাইল স্ক্রিনে, প্রত্যেকটা স্ক্রিনের কোড আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। তো এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে কিভাবে যাওয়া যায় এই জিনিসটা আমার হ্যান্ডেল করা হলো নেভিগেশন। এটা যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য সেম। তো আমাদের টোটাল 4 টাইপের নেভিগেশন আছে। একটা হলো স্ট্যাক, সুইচ, ট্যাব আর ড্রয়ার। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার স্ট্যাক নেভিগেশন। স্ট্যাক নেভিগেশন মানে জিনিসটা একদম নামের মতোই কাজ করে। আমার ধরো অনেকগুলো স্ক্রিন আছে, এটা হলো আমার হোম স্ক্রিন, এটা প্রোফাইল স্ক্রিন, আর এটা হচ্ছে সেটিংস স্ক্রিন। তো এখন দেখো, এই হোম স্ক্রিনে আমার কিছু কন্টেন্ট আছে এবং তারপর একটা বাটন আছে। এই বাটনটা হলো আমার প্রোফাইল স্ক্রিনে যাওয়ার জন্য একটা বাটন। তো আমি যখন বাটনটা প্রেস করব আমি সরাসরি আমার এই প্রোফাইল স্ক্রিনে চলে যাব। তো এই দিস প্রোফাইল স্ক্রিন ইজ প্লেসড অন টপ অফ হোম, মানে তার মানে আমার এই যখন আমি প্রোফাইল স্ক্রিনে যাচ্ছি তখন আমার পুরো মেমোরি থেকে কিন্তু হোম স্ক্রিনটা বাদ চলে যাচ্ছে না। এই প্রোফাইল স্ক্রিন থেকে যখন আমি আবার এই ব্যাক প্রেস করব তখন আমি আবার এই হোমে ফিরে আসব। ঠিক আছে? আচ্ছা, যখন এই প্রোফাইল স্ক্রিনে গেলাম তখন আমার আরেকটা বাটন আছে, এটা হলো সেটিংস স্ক্রিন। তো এই সেটিংস স্ক্রিন থেকে আমি সেটিংস মানে এই প্রোফাইল স্ক্রিন থেকে সেটিংস বাটন প্রেস করে সেটিংস স্ক্রিনে যেতে পারবো। কিন্তু সেটিংস স্ক্রিনে যে যদি আমি ব্যাক প্রেস করি তাহলে আমি যেখান থেকে সেটিংসে আসছে মানে প্রোফাইল স্ক্রিনে, এখানে আবার ব্যাক যাইতে পারবো। আবার এই এখানে ব্যাক আসার পরে আমি যদি আবার ব্যাক চাপি তাহলে আবার হোম স্ক্রিনে যাইতে পারবো। তাহলে স্ক্রিনগুলো কি একটার পর একটা স্ট্যাক হয়ে হয়ে থাকতেছে। তো আমি একটা স্ক্রিন থেকে ব্যাক চেপে আগের স্ক্রিনে যাইতে পারি। কিন্তু পরের স্ক্রিনে যাইতে গেলে বা অন্য কোনো স্ক্রিনে যাইতে গেলে আমার এই নেভিগেশনটা মানে একটা বাটন থাকা লাগবে, একটা ফিজিক্যাল বাটন থাকা লাগবে। কিন্তু আগের স্ক্রিনে যাওয়ার জন্য আমি বাই ডিফল্ট ব্যাক ফিচার ইউজ করেই যাইতে পারি। তো এটা হচ্ছে আমার স্ট্যাক নেভিগেশন।
একদম শুরুর অ্যাপটাতে আমরা স্ট্যাক ন্যাভিগেশনটা ইউজ করব। আচ্ছা, তো স্ট্যাক ন্যাভিগেশনের পর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার সুইচ ন্যাভিগেশন। তো এই সুইচ ন্যাভিগেশনটা কিভাবে কাজ করে, তো ধরো আমার একটা অ্যাপ আছে এবং এই ফেসবুকের কথাই চিন্তা করি। তো ফেসবুকে যখন আমি ফার্স্ট টাইম ইউজ করি তখন আমার প্রথমে যে স্ক্রিনটা আসে সেটা হচ্ছে আমার লগ ইন স্ক্রিন বা সাইন ইন স্ক্রিন। এখানে আমার দুটা ফিল্ড থাকে, ইউজার নেম পাসওয়ার্ড, এবং এই ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমি রিডিরেক্ট হই কোথায়, হোম স্ক্রিনে। এখন দেখো এই হোম স্ক্রিনে একবার রিডিরেক্ট হওয়ার পরে তোমার কিন্তু আর কোনো ব্যাক স্ক্রিন মানে ব্যাক বাটন থাকে না, বা ব্যাক বাটন প্রেস করলে তুমি কিন্তু আর এই সাইন ইন বাটনে ফিরে আসতে পারো না। কারণ এই সুইচ ন্যাভিগেশনে তুমি এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যখন যাবা আগের স্ক্রিনটা তোমার মেমোরি থেকে মুছে যাবে। সো এই ইউজুয়ালি লগ ইন বা তোমার হলো সাইন আপ এই টাইপের স্ক্রিনগুলোর থেকে তুমি যখন হোমে রিডিরেক্ট হও তখন আর কি সুইচ ন্যাভিগেশন ইউজ করা থাকে। তো একবার তুমি যখন লগড ইন হয়ে যাও, মানে অথেন্টিকেটেড হয়ে যাও, তখন কিন্তু আর তোমার লগ আউট স্ক্রিনে ডিরেক্টলি ব্যাক বাটন চেপে চেপে যাওয়া যায় না। কারণ তুমি মানে ইচ্ছা মতো ব্যাক বাটন চাপতেছো, হঠাৎ করে দেখলে লগ আউট হয়ে গেলা, এরকম কিন্তু হয় না। তুমি প্রোফাইলে গেলা, সেটিংসে গেলা, মানে এখান থেকে যদি তুমি ব্যাক প্রেস করতে থাকো তাহলে তুমি সর্বোচ্চ এই হোমে আসতে পারবা, কিন্তু এখান থেকে এই হোম থেকে তুমি লগ ইন স্ক্রিনে যাইতে পারবো না, কারণ এইটার মেমোরিতে তখন নাই। তো এটা হচ্ছে সুইচ ন্যাভিগেশন। তো একটা অ্যাপ যখন আমরা তৈরি করি তখন আর কি এই চারটা ন্যাভিগেশনেরই কম্বিনেশন থাকা লাগে, মানে অ্যাপের উপর ডিপেন্ড করে, বাট ইউজুয়ালি এই চারটাই থাকে আর কি। তো এরপরে আসি ট্যাব ন্যাভিগেশনে। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা হচ্ছে আমার ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপটা। তো ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে এই যে এই জিনিসটাকে বলতেছি আমি ট্যাব। এই ট্যাব মানে কি, এখানে অনেকগুলা পেজের জন্য আলাদা আলাদা বাটন থাকতেছে। এই বাটনগুলোর মধ্যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করতে পারি, এবং সবগুলা পেজের বাটন একটা জায়গায় আছে, এটাকে বলতেছি ট্যাব নেভিগেশন। যেমন দেখো আমি যখন হোম বাটন প্রেস করবো তখন আমি হোমে থাকবো, যে কোনো স্ক্রিন থেকে আমি হোম বাটন প্রেস করলে হোমে চলে আসবো। আবার এই ভিডিও বাটন মানে প্রেস করলে এই ওয়াচ পেজে চলে আসবো। তারপরে এই গ্রুপ বাটন প্রেস করলে আমি এই গ্রুপ পেজে চলে আসবো। এটা আমি যে পেজ থেকে প্রেস করি, মানে যে পেজ থেকেই প্রেস করি না কেন সেম ফিডব্যাক দিবে আর কি। তো এটা গেল ট্যাব নেভিগেশন। আর ড্রয়ার নেভিগেশনটা হচ্ছে যে এই জিনিসটা, ধরো এই যে এখানে যে বাটনটা আছে, এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে আমার কারেন্ট পেজের উপরে আরেকটা পেজ ওভারলে হয়, কারেন্ট পেজের উপরে আরেকটা মেনু ওভারলে হয়। এই বাটনটা যখন প্রেস করব তখন আমি এই যে এরকম অনেকগুলো মেনু দেখতে পাই। তো এখানে আবার অনেকগুলো পেজের লিঙ্ক দেওয়া থাকে, এইগুলোতে চলে গেলে আমি এই পেজগুলোতে ডিরেক্টলি চলে যাব। মানে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমি এই পেজে যাব, এই লিঙ্কটাতে ক্লিক করলে এই পেজে যাব। তো এটাকে বলা হচ্ছে ড্রয়ার নেভিগেশন। তো যে একটা মানে ড্রয়ার নেভিগেশনটা কি, আমার বাটনটা প্রেস করলে একটা অ্যাপ ড্রয়ার ওপেন হবে এবং সেখান থেকে আমি পেজে রিডিরেক্ট করতে পারবো। তো এই বেসিক্যালি আমার চার টাইপের নেভিগেশন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে রিঅ্যাক্টের নেভিগেশন পড়লাম, তারপরে একটা রিঅ্যাক্টের কম্পোনেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটার বেসিক দেখলাম। আচ্ছা, এবার হলো আমরা রিঅ্যাক্টের অ্যাপ সম্বন্ধে দেখব। তো এই একটা রিঅ্যাক্ট অ্যাপে আমার কি থাকবে, একটা রিঅ্যাক্ট অ্যাপে অনেকগুলো স্ক্রিন থাকতে পারে। তো যেমন ধরো একটা রিঅ্যাক্ট অ্যাপে আমার একটা হোম স্ক্রিন থাকতে পারে, একটা প্রোফাইল স্ক্রিন থাকতে পারে, তারপর একটা সেটিংস স্ক্রিন থাকতে পারে। তো এই স্ক্রিনগুলা মিলেই তো আমার অ্যাপ। তো এই স্ক্রিনগুলোর মধ্যে কানেকশন ক্রিয়েটটা করে কে, এই স্ক্রিনগুলোর মধ্যে আমার কানেকশন ক্রিয়েট করে হচ্ছে আমার নেভিগেশনটা। তার মানে এই নেভিগেশনটাই হলো আমার টোটাল অ্যাপটা। তো এই রিঅ্যাক্ট নেটিভে আমরা যেভাবে চিন্তা করব যে আমার একটা অ্যাপ হলো বেসিক্যালি একটা নেভিগেশন কন্টেইনার। তো এই নেভিগেশন কন্টেইনারের মধ্যে আমার কি কি থাকতে পারে, তো এই নেভিগেশন কন্টেইনারের আন্ডারে থাকবে হলো আমার, মনে করো আমার স্ট্যাক নেভিগেশন থাকবে, সুইচ নেভিগেশন থাকবে। তো আপাতত ধরো এই দুটাই থাকলো। তো এই নেভিগেশন কন্টেইনারের আন্ডারে আমরা একটা অ্যাপের কথা চিন্তা করতেছি, স্ট্যাক আর সুইচ নেভিগেশন থাকবে। তো তারপরে এই স্ট্যাক নেভিগেশনের আন্ডারে আমরা যে যে পেজের মধ্যে স্ট্যাক নেভিগেশন থাকবে সেইগুলো থাকবে এর মধ্যে। ধরো আমার হোম আর হলো প্রোফাইল, এইটা থাকবে হলো আমার স্ট্যাক নেভিগেশন আন্ডারে। আর লগ ইন পেজটা থাকবে মনে করো আমার সুইচ নেভিগেশন আন্ডারে। তাহলে এইটা হলো আমার টোটাল অ্যাপের একটা বার্ডস আই ভিউ। তাহলে এইটা হলো আমার টোটাল অ্যাপের স্ট্রাকচার, তাই না? তো একটা অ্যাপ, একটা রিঅ্যাক্ট নেটিভে একটা অ্যাপ আসলে আমার কয়েকটা নেভিগেশনের সমষ্টি, বা কয়েকটা নেভিগেশন মানে সেট অফ নেভিগেশন। তো তারপরে আমি একটা মনে করো এক টাইপের
স্ট্যাক নেভিগেশনের যে যে পেজ থাকবে বা যে যে কম্পোনেন্ট থাকবে সেইগুলোকে আমরা এক জায়গায় রাখবো। আবার সুইচ নেভিগেশনের আন্ডারে যে যে পেজ থাকবে সেগুলোকে আমরা আরেক জায়গায় রাখতে পারবো। তার মানে একটা মানে একটা অ্যাপকে আমরা নেভিগেশনে ভাগ করতে পারি, সেই নেভিগেশনকে আবার আলাদা 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 কম্পোনেন্ট বা আলাদা আলাদা স্ক্রিনে ভাগ করতে পারি, তাই না? মানে আলাদা আলাদা স্ক্রিনে ভাগ করতে পারি বেসিক্যালি। তো এটাই হচ্ছে আমার রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ। তো আমরা যখন প্রথম যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, তো ওই প্রজেক্টটা মানে ওই প্রজেক্টটা আমরা app.js ফাইলে যদি যাই তাহলে দেখব যে আমার একটা কম্পোনেন্ট তৈরি করার যে প্রসিডিউর, এই app.js ফাইলে আমার বোথ কম্পোনেন্টও ক্রিয়েট করছে, আবার আমার এই নেভিগেশনটাও হ্যান্ডেল করছে। আমরা এই কাজটা করব না। আমরা যেটা গুড প্র্যাকটিস সেটা হচ্ছে আমরা app.js আমরা শুধুমাত্র নেভিগেশনটা রাখবো। এরপরে আমার কি জিনিসটা আসে যে app.js আমরা নেভিগেশনটা রাখলাম, মনে করি স্ট্যাক নেভিগেশন হবে না সুইচ নেভিগেশন হবে, এটা রাখলাম। তো এই স্ট্যাক নেভিগেশনটা আমার কি কি দিয়ে বিল্ড আপ হচ্ছে? এই মনে করো হোম স্ক্রিন আর প্রোফাইল স্ক্রিন না, তাহলে এই হোম স্ক্রিন আর প্রোফাইল স্ক্রিনটা কই রাখবো? এই হোম স্ক্রিন আর প্রোফাইল স্ক্রিনটা রাখবো আমাদের এই মেইন প্রজেক্ট ডিরেক্টরিতে। আমরা আরো একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেটা হলো সোর্স। তো এই সোর্স ফোল্ডারের মধ্যে আবার আমার কি কি থাকতে পারে দেখো, স্ক্রিন থাকবে। এই সোর্স ফোল্ডারের মধ্যে আমি আবার স্ক্রিন একটা সাব ফোল্ডার তৈরি করব। তারপরে মনে করো পরে আমরা কম্পোনেন্ট আরো একটা সাব ফোল্ডার তৈরি করব। কম্পোনেন্ট সাব ফোল্ডারে আগেই যাব না। তো এই স্ক্রিন ফোল্ডার আমার কি কি থাকবে? এই স্ক্রিন ফোল্ডারে থাকবে মনে করো আমার এই হোম আর এই প্রোফাইলটা। এখন যেমন app.js আমার হোম স্ক্রিনের যে কোডগুলো সেইটাও আমার app.js এর মধ্যে রাখা আছে। কিন্তু আমরা কি করব, প্রথমে আমার এই প্রজেক্ট ডিরেক্টরিতে একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট করব। এই সোর্স ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার তৈরি করব স্ক্রিন। এই স্ক্রিনে রাখবো আমি হোম বা নতুন নতুন আলাদা আলাদা যে যে স্ক্রিন তৈরি হবে সেইগুলোর কোড রাখবো আমি স্ক্রিনের মধ্যে। আর এই app.js এইটাই হচ্ছে আমার অ্যাপের মানে মেইন ফাইল, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল। তো এই app.js আমার কি হ্যান্ডেল করবে? app.js হ্যান্ডেল করবে হচ্ছে আমার আর কি app.js হ্যান্ডেল করবে আমার নেভিগেশন গুলো আর কি। ঠিক আছে, যে স্ট্যাক নেভিগেশন কোন কোন ফাইলে, এই app.js ফাইলটা আমার কি এই স্ক্রিন গুলাকে ইনহেরিট করবে। তারপরে এই স্ক্রিন গুলোর মধ্যে কি স্ট্যাক নেভিগেশন হবে না সুইচ নেভিগেশন হবে সেগুলো এ ডিফাইন করবে। কিন্তু স্ক্রিনের যে স্টাইলিং এর জন্য যে কোডগুলা বা কম্পোনেন্টের জন্য যে কোডগুলা সেইগুলো থাকবে কোথায়? app.js থেকে সরাই আমরা সোর্সের মধ্যে স্ক্রিন ডিরেক্টরিতে চলে যাব। এই হচ্ছে আমার একটা রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্টের বেসিক। নেক্সট ভিডিওতে আমরা কোডে চলে যাব।